আমি আসলে এটা কম্পারেটিভলি বুঝতে চাচ্ছি যে ধরেন আপনার আপনার হাত পা বেঁধে ফেলা হয়েছে, আপনার 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 চোখের সামনে আপনার ভাই বন্ধুদেরকে হাত পা কেটে ফেলা হচ্ছে, গলা কেটে ফেলা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, আপনার শক্তি কমানো হচ্ছে, আপনি ইউনিফর্ম পরে দেশ রক্ষার শপথ নিয়ে আপনি বসে বসে আছেন যে দেখি না কি হয়, দেখি না কি হয়, আমি তো কমান্ডের অপেক্ষা করতে হবে। তো আপনি কমান্ড আসতে আসতে তো ভাই আপনার অস্তিত্বই থাকবে না। আমি এতটুকু বুঝতে পারছি কিনা, মানে এটা আমি একজন লেম্যান, সাধারণ মানুষ, আমি যদি বুঝি। অ্যাবসলিউটলি রাইট। 1971 সালে জেনারেল জিয়া, তারপরে এখন যে মেজর হাফিজ আছেন, ফার্স্ট বেঙ্গলে ছিলেন, উনারা, জেনারেল জিয়া জাস্ট ফ্যামিলি পাকিস্তানের মধ্যে তাদের ক্যান্টনমেন্টের ভিতরে আছে, তাদেরকে রেখে উনি সৈনিক নিয়ে বের হয়ে গেছে, ইয়া করে বিদ্রোহ ঘোষণা করেছেন। এই যে ফ্যামিলির প্রতিনিধি ছিল, উনি জানতেন না যে ওনার ফ্যামিলি আছে, তারা প্রতিশোধ নিতে পারে। বাট এই সেলফলেসনেসটা হয়তো আমাদের মধ্যে ধীরে ধীরে কমে গেছে। ওই রিভল্ট বলার মতো শক্তি কারোর মধ্যে নাই। চোখের সামনে অসহায় মৃত্যু দেখছে, আসলে অসহায় এবং অসম্মানের মৃত্যু সবাই দেখছে। এবং মুস্তাফিজ ভাই, আমি তো মনে করি 2010 থেকে এ পর্যন্ত ধরেন আপনি যদি বলেন যে 14টা ব্যাচ বিএমএ তে, 14 বছরে 28টা ব্যাচ, 28টা ব্যাচ আমরা জানিও না কিছু এই যে পিলখানায় কি হয়েছিল। শুধু জানি না এটা, মানে আগে আমরা যখন আর্মিতে ঢুকেছি, আমাদের মানে বিএমএ তে যাওয়ার পরে আমাদের সিকিউরিটি ক্লিয়ারেন্স হইতো, অন্যান্য কিছু হইতো। এখন বিএমএ তে কি আইসিসবি দেওয়ার আগে, কার্ড দেওয়ার আগে তারা আওয়ামী লীগ ফ্যামিলি অথবা নিউট্রাল, নিউট্রালের খানা কম। আর এদিকে যদি ফ্যামিলিতে যদি কেউ বিএনপি জামাত কেউ যদি থেকে থাকে, এরা কোনোদিন আর্মিতে ঢুকতেই পারবে না। কোনো ফ্যামিলির কোনো চাচা দাদাও যদি থেকে থাকে, ওরা এমন ভাবে আর্মিকে একটা লং প্রসেসের জন্য রেডি করছে, যাতে তারা লং টার্ম, এই জন্যই তো তারা এতদিন ধরে ক্ষমতায় আছে, ওই কনফিডেন্সে। এবং এইটাই হচ্ছে এই 25শে ফেব্রুয়ারির এই হত্যাকাণ্ড হচ্ছে এই সরকারের ক্ষমতায় টিকে থাকা এবং জোর করে থাকার যে যে কনফিডেন্সটা মানে কি, তাদের যে ডিটারমিনেশন। কারণ তারা জানে ক্ষমতার পরিবর্তন হলেই এই সমস্ত ইনভেস্টিগেশন রিপোর্ট এবং যারা ইনভেস্টিগেশনের মধ্যে ছিল তারা সবকিছু সেভ করে রেখেছে। এগুলো আস্তে আস্তে সার্ফেস করবে। একটা আমি দেখলাম যে ইয়াতে প্রচার করা হয় যে বিডিআর পিলখানা যখন ইনভেস্টিগেশন করা চলতেছিল, তখন টর্চার সহ্য করতে না পারে এতজন সৈনিক মারা গেছে। দিস ইজ বুলশিট। আপনাকে বলি যে আমি কয়েকজন অফিসারের সাথে কথা বলছি, জেনারেল মহিলুর, আজকে দেখলাম স্যার একটা বিশাল কোন পেপারে একটা দেখলাম একটা স্টেটমেন্ট ইয়া লিখেছে যে এখানে ইন্ডিয়া রিপোর্টের কথা বলেছে। বাট উনি কিন্তু এতদিন চুপ ছিল, আজকে হঠাৎ করে কেন হচ্ছে? আমার রিপোর্টটা পুরো পড়ে ওনার মাইন্ডটা বুঝতে হবে, কারণ উনি সরকারের পুরা সরকারের ইন্টারেস্ট দেখতেছিলেন সো ফার, এই লেখাটা কিভাবে। বাট উনি ওনার সাথে যে সমস্ত অফিসাররা ইনভেস্টিগেট করে ওই বিডিআর এর সৈনিকদের সাথে কথা বলতেছিল, তাদের একজনের সাথে নাকি একটু খারাপ ব্যবহার, একটু ধমক দেওয়ার জন্য পরে জেনারেল মইনুল চলে আসছে যে তুমি তার সাথে কিভাবে কথা বলছো, হি ইজ মাই সান। মানে আপনারা জানেন একটা জেনারেলরা সবাই তার আন্ডার কমান্ড যে সৈন্যদের সাথে সবাইকে তার নিজের ছেলের মতো দেখে। আমার তার সাথে তুমি খারাপ ব্যবহার করতে পারো না। মানে উনি একটাও খারাপ ব্যবহার এলাও করেন নাই নতুন ডিসি হিসেবে, যে সেখানে টর্চার সহ্য করতে না পারে 4জন বা 5জন এরকম মারা গেছে, এটা হতেই পারে না। এটা হচ্ছে পরবর্তীতে আমি যেটা জেনেছি সেটা হচ্ছে যারা ওই ভারতীয় কিলার গ্রুপ 15 জন যারা ছিল, এদের সাথে যারা কন্টাক্টে ছিল এদেরকে মেরে ফেলছে। এটা হচ্ছে মূল কাহিনী। এবং এই আমরা সবাই জানি যে এই 15 জন, কনক ভাই আপনাকে একটা ভিডিও পাঠাইছিলাম, ওটা কি দেখাইতে পারেন? একটা ভারতীয় একটা লোক, যে পরের দিন যখন ইয়া গেল, সাহারা খাতুন গেল এবং বললো যে আহত বিডিআর সৈনিকদের বের করে নিয়ে আসবে, অ্যাম্বুলেন্স পাঠাইলো। ওই ভিডিওটা যদি রেডি থাকে দেখেন, পরবর্তী এটা নিয়ে ভিডিওটা আমি পরে অ্যাড করে দেব। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন এই যে এই ইয়াটা গেছিল, এটা একটা সবাইকে লোক দেখানো। সাহারা খাতুন গেল, অস্ত্র ইয়া করলো, চলে আসার পরে স্টিল কিলিং কন্টিনিউড। তাহলে এটা কি ছিল? এটা ছিল হচ্ছে যে 15 জন যে ভারতীয় কিলার গ্রুপ ওখানে ঢুকেছে, এদেরকে বের করে দেওয়া। এবং একটা ভিডিও ক্লিপে, যেটা আমি আপনাকে পাঠাইছি, একটা ভিডিও ফুটেজের মধ্যে আসছে যে একটা মাথায় ঘোমটা দিয়ে একটা লোক অ্যাম্বুলেন্স থেকে বেরিয়ে চলে আসছে। মুস্তাফিজ ভাই, ভেরি আনফরচুনেটলি ডিজিএফের কাছে ইনফরমেশন ছিল যে এখানে একটা অসন্তোষ আছে। শেখ হাসিনা অ্যানুয়াল ডিনারে যায় নাই, এবং বিদেশি রাষ্ট্রগুলোর যারা প্রতিনিধি ছিল ঢাকার বাইরে বিভিন্ন জায়গায়, তারা ওই দিন রাতেই ঢাকায় ব্যাক করছে, তাদের কাছে ইনফরমেশন ছিল, গোয়েন্দা ইনফরমেশন। তো সেখানে আমাদের
এই সেনাবাহিনীর এত বড় বড় কর্মকর্তা, ধরেন আমি তো বলবো যে ডিজিএফআই মানে ওই সময় ডিজিএফআই এনএসআইতে যারা ছিল তারাই হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। কারেক্ট, আপনার সাথে আমার দ্বিমত নাই, এটাই তো আমি বলতে চাইছিলাম যে ডিজিএফআই যেখানে উচিত ছিল হচ্ছে ভিতরে কি হচ্ছে, তারা আর্মি ভিতরে ঢুকতেছে কিনা ওইটা নিয়ে ব্যস্ত ছিল, আর্মির ভিতরে ছিল কিনা। এখন ওইটা বলি যে এই যে যখন 15 জন খুন খাওয়া যখন শুরু করছে, এদেরকে তো আউট করতে হবে, কারণ তখন তো অলরেডি চতুর্দিকে সাংবাদিক টাঙ্গালদারি যারাই ছিল বিভিন্ন জায়গাতে ডেভেলপ হয়ে গেছে। এইটা আউট করার জন্য প্রথমে তারা কি করছে, আচ্ছা এর আগে একটু বলি, মানে আন্তর্জাতিকভাবে হোস্টেজ রেস্কিউ এর মূল হচ্ছে এলাকাটা ঘেরাও করতে হবে, ওই দিন এলাকাটা ঘেরাও করা হয় নাই। তারপরে হচ্ছে একজন নেগোসিয়েটার অ্যারেঞ্জ করতে হবে, নেগোসিয়েটার কি, যার এই ব্যাপারে অভিজ্ঞতা আছে। আমরা জানি যে সম্ভবত কত সালে, দাঁড়ান আমি একটা বলি, 1994 সালে সফিপুরে একটা হোস্টেজ সিচুয়েশন হয়েছে, আপনার মনে আছে না? হ্যাঁ, কি হয়েছে, 40 জনের মতো ফ্যামিলি হোস্টেজ সিচুয়েশন তৈরি করছিল, যারা সরকার কি করছে, জেনারেল মাহবুবকে নিয়ে আসছে, কারণ আগে উনি আনসার করছে, তাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ হয়েছে, কথাবার্তা হয়েছে, এট দ্য সেম টাইম মিলিটারি অপারেশন হয়েছে, এবং শেষ পর্যন্ত ওদের 5 জন মারা গেছে ওদের, এবং মোটামুটি সবাইকে সেভ করা হয়েছে। এটার কারণ কি? কারণ হচ্ছে মিলিটারি এবং নেগোসিয়েশন দুইটা পাশাপাশি চলতে হবে। আসেন হলি আর্টিজানে, হলি আর্টিজান কি হয়েছে, সারাউন্ড করা হয়েছে, তারপরে নেগোসিয়েশন চলতেছে, লাস্টে মিলিটারি অপারেশন হয়েছে। আর এখানে কি দেখলাম, ওই সমস্ত গুলো তো ইম্পর্টেন্ট জিনিস ছিল, নানো বা মির্জা আজম, এদের কোনো অভিজ্ঞতা নাই, এরা কনফিডেন্টলি যেখানে গোলাগুলি হয়েছে লোকজন জানে, সাদা ফ্ল্যাগ নিয়ে চলে যাচ্ছে, কারণ এটা তো সেট গেম। আমরা তো মেইন স্ট্রিম মিডিয়াতে দেখেছি তারা নানক, সাহারা খাতুন, সেলিম, এদের সাথে তাপস, এদের সাথে যোগাযোগ করছে, সো তারা জানে তো আমাদের লোক, এবং তারা তো আওয়ামী লীগের গ্যাস স্লোগান দিছে না, মুনিশ শাহজাহান গেছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু দিছে না, ক্লিয়ার। এবং এই জিনিসটা তারা সুবিধা মতো সময় কন্টেইন করে ফেলেছে, এবং এইটার সাথে, এবং আপনারা যদি তখনকার আমলে ইন্ডিয়ান মিডিয়া যদি দেখেন, মুন্নিশা আসছে ওদিকে ইন্ডিয়ান মিডিয়া কিন্তু প্রচার করে দিচ্ছে যে সে জাহান শাকিল মারা গেছে, কিন্তু দেশি মিডিয়ার কোনো খবর নাই। এইটা ক্লিয়ারলি বোঝা গেছে, এবং এটার জন্য আজকে জেনারেল ফজলুর রহমান স্যারের সাথে যখন ছিলাম, স্যার বলতেছিল যে তার এগেনস্টে একটা প্রোপাগান্ডা করছে ইন্ডিয়ান পত্রিকা, যে উনি নাকি কত কোটি টাকা ইয়াদেরকে বিলাইছে এই জিনিসটা করার জন্য। তা আমাদের গোয়েন্দা সংস্থা তখন ঘুমাইছে, যে বলছে যে 40 কোটি টাকা তো 40টা ট্রাঙ্ক লাগবে, উনি কিভাবে এটা করলো। ভারতীয় কোনো ডাউট নাই। তো এখন আপনি সামনের ভবিষ্যৎ কি দেখেন? বিচার তো হচ্ছে না, এটা নিশ্চিত, এবং সেনাবাহিনী ধরেন যে পরিমাণ ক্ষয়িষ্ণু অবস্থায় আছে, তাদের মনোবল যেভাবে ভাঙছে, তাদের শক্তি যেভাবে কমছে, তাদের দেশপ্রেম যেভাবে কমছে, তাদের মধ্যে সহমনোনীত বা সৌহার্দ্য বোধ বা ধরেন যেটাকে আমরা ব্রাদার ইন আর্মস বলি, এই ফিলিংসটা যত কমছে, তাতে আপনি কি দেখেন, সামনে কি দেখেন? মানে কি কিছু হবে না আস্তে আস্তে মানুষজন অন্যদিকে চলে আসবে, বিদেশ চলে আসবে? এক গ্রুপ তো বিদেশ পাঠিয়ে দিচ্ছে জেনারেল আজিজ, তো বাকিরাও চলে আসবে আস্তে আস্তে এইসব চাকরি বাকরি। এবং ওই যে গ্রুপটাকে পাঠাইছে ওইটা কিন্তু একটা সরকারের একটা ইন্ডিয়ার পরিকল্পনার অংশ, কিন্তু ওইটা যাদেরকে বিদেশে পাঠিয়ে দিছে, মানে ওই যে কি যাদের ইমিগ্রেন্ট ভিসা ছিল। আচ্ছা এখন আসি আমার ফিউচারে কি হবে। আমি শুধু এইটুকু বলতে পারি যে সেনাবাহিনীতে যারা এখন চাকরিরত আছে, তারা ইন্ডিয়ার যে আমাদের যে তাদের যে অবৈধ প্রভাবটা আমাদের মধ্যে আছে, এবং এটা ক্রমাগত বাড়ানোর জন্য তারা করে কি, নতুন অফিসার কোন একটা, এর আগে একটা শুনেছিলাম যে একটা নতুন নিউলি ম্যারিড অফিসারদের একটা গ্রুপকে তারা ইন্ডিয়াতে নিয়ে গেছে, তাদেরকে বিভিন্ন তাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরাইছে, তাদেরকে গিফট টিফট দিছে। এট দ্য সেম টাইম বিসিএস প্রশাসনেরও এই জিনিস হয়েছে, এবং ওখানে গিয়ে তো একজন মারাও গেছিল, এটা নিয়ে বিভিন্ন কন্ট্রোভার্সি আছে। তারা চেষ্টা করতেছে আমাদের প্রশাসন এবং আর্মির ভিতরে তাদের ইনফ্লুয়েন্সটা বাড়ানোর জন্য, কিন্তু ইনসাইড স্টোরি হচ্ছে অফিসাররা 99.99% অফিসাররা দে নোজ ইন্ডিয়ান অ্যাগ্রাসন, এবং তারা যে আমরা তো আগে যে সমস্ত ট্রেনিং করতাম, ট্রেনিং এ তাদেরকে উল ফ্রেন্ড হিসেবে বলতাম, ওই ডক্টর চেঞ্জ করে ফেলছে। এবং কারা করছে, যে আপনি বললেন বিভিন্ন বিখ্যাত লোক, জেনারেল ইকবাল করিম ভুইয়া এবং জেনারেল মঈনুল আহমেদ, যতজন জেনারেল হয়েছে সব ইন্ডিয়ার সাথে আতাত করে হয়েছে, এবং তারা একটা 18 পেজের একটা মুচলেখা সাইন করে, এবং এটা ইজ অথেন্টিক তথ্য। যেই মুচলেখা সেনাপ্রধানদের দেওয়া হয়, একজন তো থাকে না, 2-3 জন থাকে, যে একজন হয় না এরকম একজনের সাথে আমার কথা হয়েছে, তার কাছে নিয়ে আসছে 18 পাতার মুচলেখা, উনি সাইন করে নাই।
পরবর্তীতে উনি হয় নাই। সো এখন যেটা হবে ফিউচারে, দেখেন মঙ্গল এম্পায়ার, অটোমান এম্পায়ার, রোমান এম্পায়ার কেউ আজীবন ছিল না, একটা সময় আসবে। এবং এই সিচুয়েশন আমি মনে করি খুব কাছেই। আমরা যেহেতু গত 28শে অক্টোবরের জনসমাগমটা দেখছি, একটা সিচুয়েশন আসবে এবং সেই টাইমে আমি মনে করি যে আর্মির ভিতরে যে অসন্তুষ্ট আছে, এটাই ওদের কোনো কিছু করতে হবে না, ওরা শুধু বলতে যাবে যে তারা একটা ফেয়ার ইলেকশন চায় আর আদার থিং। আমার মনে হয় ফিউচারে তারা সবাই একটা সিচুয়েশনের জন্য অপেক্ষা করতেছে, এবং সিচুয়েশনটা কি হবে আমরা এটা কেউই জানি না। কিন্তু প্রফেসর ইউনূসের উপরে যে লাগাতার একটা অ্যাটাক চলতেছে, এইটাতে আমি অ্যাজিউম করতে পারি, আমার কাছে যেটা মনে হচ্ছে, মনে করেন যে এখন মনে করতে পারি নির্বাচন হয়ে গেছে, তাদের আওয়ামী লীগ এখন একটা স্টেবল সিচুয়েশন আছে, সামনে কোনো থ্রেট দেখতেছে না। এই থ্রেট না দেখার মধ্যে কিন্তু তাদের চুপচাপ থাকা উচিত। তারা কেন অ্যাগ্রেসিভ হয়েছে? এর মধ্যে পশ্চিমা কিছু থ্রেট আছে, এবং এটার সাথে রিলেটেড আছে হচ্ছে মায়ানমার। আপনারা সবাই বার্মা অ্যাক্টের কথা শুনেছেন, বার্মা অ্যাক্টের। আপনার আপনার সাউন্ডটা মিউট অবস্থা আছে। মোস্তাফিজ, আমি এই প্রসঙ্গটা যাচ্ছি, তার আগে একটু বলি, এই প্রসঙ্গটা শেষ করি, যে সেনাবাহিনী যত দ্রুত বুঝবে যে শেখ মুজিব হত্যাকাণ্ডের জন্য প্রতিহিংসার বশবর্তী হয়ে তার কন্যা সেনাবাহিনী এবং এদেশের জনগণের উপরে মানে চরম নিষ্পেষণ চালাচ্ছে কৌশলগত ভাবে, এবং শেখ হাসিনা চাই এই সেনাবাহিনী ধ্বংস হয়ে যাক, জনগণ মানে ভাতের কষ্টে, চোখের কষ্টে, স্বাধীনতার কষ্টে, কথা বলতে না পারার কষ্টে ঢুকে ঢুকে মরুক। এবং আপনি যে প্রসঙ্গ, এই যে যত দ্রুত বুঝবে ততই মঙ্গল। এবং মিয়ানমারের সাথে যে পরিস্থিতিটা এখন বর্ডারে আমাদের মানুষ মারা গেছে, হাসিনা বলছে ধৈর্য ধরতে, অজিত দোভাল চলে আসছে একদিনের মধ্যে, জরুরি বৈঠক করে আবার চলে গেছে। আমরা কি আমাদের সেনাবাহিনী কি আরেকটা বিপর্যয়ের মুখোমুখি হতে যাচ্ছে মনে করেন? শোনেন, এই যে সেনাবাহিনীর মানে আমরা যে ভারতের করতলে চলে আসছি এটা বোঝার জন্য সেনাবাহিনীর জন্য বেস্ট উদাহরণ হচ্ছে মায়ানমার সিচুয়েশন। এই মনে করেন যে মায়ানমার সিচুয়েশনে আমরা সব সময় ইন্ডিয়া আমাদেরকে যা বলতেছে, এই যে অজিত দোভাল রাষ্ট্র ইন্ডিয়া যা বলতেছে আমরা টোটো এটা ফলো করতেছি। দিস ইজ নট দ্য রাইট থিং। ফার্স্ট আপনারা দেখেন যে ইন্ডিয়ার সাথে ওদের কত বড় বর্ডার আর আমাদের সাথে কত ছোট্ট একটা বর্ডার, কিন্তু প্রতিবার তারা কেন বাংলাদেশে আসে, ইন্ডিয়াতে তো যায় না। এখানে দেখেন ওদের সবচেয়ে বড় বিদ্রোহী গ্রুপ হচ্ছে আরাকান আর্মি। আরাকান আর্মির সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা ক্ল্যাশ আছে। তারা বরাবরই প্রেসিডেন্ট মায়ানমারে যে জান্তা গভর্নমেন্ট আছে এদের সাথে 25 বছর আগে, আমার ডেটটা মনে নাই, সম্ভবত এই বছরই 11ই ফেব্রুয়ারি 25 বছর পূর্তি হয়েছে। যখন আরাকান আর্মির ফর্ম হয়েছে তখন আরাকান আর্মির একজন জেনারেল প্লাস আরো 7-8 জন কর্মী এদেরকে বলে যে তোমরা আন্দামান দ্বীপে আসো, তোমাদেরকে ট্রেনিং দিব এবং দিব। ওরা যখন যায় এদেরকে মেরে ফেলে অন বিহাফ অফ জান্তা গভর্নমেন্ট। সো আরাকান আর্মি এখন পর্যন্ত ওইটা প্রতি বছর তারা ওইটা স্মরণ করে। সো আরাকান আর্মির সাথে এই এলাকায় সবচেয়ে স্ট্রং হচ্ছে আরাকান আর্মি, ওদের অনেকগুলো সংস্থা আছে। হ্যাঁ, সো তারা কখনো ইন্ডিয়ার সাথে ক্লোজ টাইতে আসবে না। এট প্রেজেন্ট এই সিচুয়েশনে চায়না সবগুলো ইয়ার সাথে যোগাযোগ রক্ষা করে চলতে, দুই দিকে মিলাই চলতে, কিন্তু ইন্ডিয়া কিন্তু এখনো পারতেছে না। এর কারণ কি? ইন্ডিয়ার সাথে ওরা যাবে না, কারণ তারা এই 25 বছরের আগের ওই স্মৃতিটা এখনো ভুলে নাই। আর আমরা কি বলছে সেই গাধা যে আমরা এই ভারতের এই নীতির ইয়া করে ভারত আমাদেরকে যেটা বলতেছে ওইটা শুনতেছি। এই যে মনে করেন এখন যুদ্ধের মধ্যে যে একটা সিচুয়েশন হয়েছে যে 300-র মতো প্লাস এখানে এসে ইয়া হয়েছে। এখন দেখেন এই যে এই পার্টিকে আমরা কি করলাম, ওদের জান্তা গভর্নমেন্টের কাছে আবার আমি হ্যান্ড ওভার করে দিয়ে দিলাম। হ্যাঁ, এটা কিন্তু একটা পুরা রং জিনিস। মানে এই 350 মানুষ তো নয়, এরা সাধারণ মানুষ, এরা সরকারি বাহিনীর সদস্য। তারা প্রাণ রক্ষার জন্য এখানে আসলো, আপনি তাদেরকে আবার জাহাজ ভর্তি করে পাঠিয়ে দিলেন, ফেরত দিয়ে দিলেন। আমরা সরকারকে, তাদের মায়ানমার সরকারকে ইয়া করলাম, হোয়ারেজ দেশের 70% এখন হচ্ছে রেবেলদের দখলে। এখন মনে করেন এই ধরনের সিচুয়েশনে আমাদের তো একটা ডিপ্লোম্যাটিক অ্যাডভান্টেজ দেওয়ার কথা। কি জন্য? আমরা তো আরাকান আর্মির সাথে যোগাযোগ করব, তাই না? এবং এই নর্থ ইস্ট ইয়াতে যেটা দেখলাম, ওই যে চন্দন নদী লিখছে যে অজিত দোভাল নাকি আইসা রিকোয়েস্ট করছে বাংলাদেশ ল্যান্ড ব্যবহার করে ওই আরাকান আর্মির বিরুদ্ধে অ্যাটাক করার জন্য, ইয়া করার জন্য। বাট আমি এটা বিশ্বাস করি নাই, কারণ এটা ওটা হইতেই পারে না। এরকম করলে হচ্ছে আরাকান আর্মি, অলরেডি আমরা আরাকান আর্মির শত্রু হয়ে গেছি। সেখানে ফিউচারে যখন হবে তখন তাদের সাথে একটা স্টিডি খারাপ সম্পর্ক। এইটা আমাদের মানে ডিপ্লোম্যাটিক
ডিজাস্টার, আমি বলবো ডিজাস্টার। হোয়ারেজ আমাদের উচিত ছিল এই সিচুয়েশনে এই রোহিঙ্গাদের নিয়ে কি করব, এটা এই আরাকান আর্মির সাথে বসা। কারণ মনে করেন যে আরাকান আর্মি কিন্তু মুসলমান না, আর মুসলমান হচ্ছে আরএসও, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, এবং এরাও এখানে কাজ করতেছে। আমরা কিন্তু কারোর সাথে যোগাযোগ করতেছি না। এই যে মনে করেন এত বড় একটা মুক্তিযুদ্ধ চলতেছে, আমরা যখন 71-এ ছিলাম, আমাদের 70 লক্ষ ইন্ডিয়াতে গেছিল, এবং আমরা ট্রেন হয়ে মুক্তিযুদ্ধ হিসেবে আমাদের সাপোর্ট করছে। বাট আমরা কিন্তু করতেছি না। আমরা এই যে 11 লক্ষ লোক আসছে ইন্ডিয়ার প্রেসক্রিপশন, আমি আবার বলতেছি ইন্ডিয়ার প্রেসক্রিপশন যে তারা আমাদেরকে ক্যাম্পের মধ্যে আটকায় রাখছে, তাদেরকে আমি, তারা কিন্তু যুদ্ধ, তারা কি যুদ্ধ যেতে চাচ্ছে না? তাদের দেশে যুদ্ধ চলতেছে, অলমোস্ট উইন, তারা এই মুহূর্তে গিয়ে অংশগ্রহণ, ইন্ডিয়ার প্রেসক্রিপশনে আমাদেরকে এদেরকে আটকে রাখছি। ইট ইজ এ সিম্পলি এ ডিজাস্টার, সিম্পলি এ ডিজাস্টার। এবং আটকে রাখিনি, তাদেরকে আমরা ওই এলাকা থেকে ভাষাঞ্চল নামক আরেকটা দুর্গম এলাকায় নিয়ে গেছি, যেন তারা কোনো রকমের যেন না যাইতে পারে, কোনো যেন না যাইতে পারে। এবং এটা হচ্ছে এইটা মনে করেন যে আমরা বুঝলাম যে ক্ষমতায় থাকার জন্য, কিন্তু নিজের দেশের ভালো বুঝতেছে এটা একটা অ্যাবসার্ড জিনিসটা। নিজের এখন এই যে সাথে করতেছি, ফিউচারে তো আরাকান আর্মি হয়তো গভর্নমেন্ট ফর্ম করতে পারে, এখন তো 70%। এবং আমরা ভালো মতো জানি বার্মা অ্যাক্ট মানেই হচ্ছে এই রেবেল গ্রুপকে হেল্প করা, সিম্পল করে আরাকানকে আলাদা করে নেওয়া। অলরেডি এর আগে একজন সিনেটর বলেছিল যে আরাকান শুড বি পার্ট অফ বাংলাদেশ, এবং এই সিচুয়েশনটা অ্যাডভান্টেজ আমাদের কিন্তু নেওয়া উচিত ছিল, কারণ দে আর অলসো মুসলিম। 71-এ আমাদের 70 লক্ষ গেছে, সেম সিচুয়েশন। কিন্তু মনে করেন যে 71-এর নির্বাচনের সময় আমাদেরকে ক্ষমতা দেয় নাই, সেই ওয়েতে রোহিঙ্গাদের কিন্তু ওখানে নাগরিকত্ব কিন্তু বাংলা সরকার দেয় নাই তাদেরকে। তারা তাদের এডুকেশন, হেলথ, এই সাপোর্ট গুলো নাই। তারা এই দেশে চলে আসছে, 11 লক্ষ চলে আসছে, আর আমরা হেল্প করতেছি উল্টা সরকারের সাথে মদত দিচ্ছি। দিস ইজ ডিজাস্টার। এবং এইটা বোঝার জন্য, এইটাই ফিউচারে বাংলাদেশ আর্মিকে তথা বাংলাদেশকে একটা বিপদে ফেলাবে। চিন্তা করেন, হোস্টাইল ইন্ডিয়ান টেরিটরি চতুর্দিকে, হোস্টাইল কেন বলবো, সোফার বন্ধু রাষ্ট্র, বছরে কতজন, 300-350 জন বছরে লোকজন মেরে ফেলতেছে আমাদেরকে। সো এভরিবডি, তখন আবার মায়ানমার এখানে যোগ হবে। সো বাংলাদেশের এই বিপর্যয়কে রক্ষা করতে হলে আর্মিকেই আসতে হবে, অন্য কেউ আসবে না। আর্মিকে, এই আর্মির যে রিয়ালাইজেশনটা যতদিন আসবে, যত তাড়াতাড়ি আসবে তত ভালো। বাট এই আর্মিকে যদি সিচুয়েশন পরিবর্তন হয়, ক্ষমতা চেঞ্জ হয়, আমাদেরকে একটা শুদ্ধি অভিযান যে চালাইতে হবে, এটা একটা মানে নজিরবিহীন একটা শুদ্ধি অভিযান চালাইতে হবে। এবং এর সাথে আমি কয়েকজন সিনিয়র অফিসারের সাথে কথা বলছি। বাংলাদেশ আর্মিতে এখন আর্মি অফিসাররা যায় গুম খুন করে, অন্য কোনো জায়গায় কিন্তু দেখবেন না যে পুলিশকে দেখবেন না, কিন্তু পুলিশ নিজেদের লোক আইনা গুম খুন করে। আমরা সেনাবাহিনীর লোক, আমরা আমাদের নিজেদের লোককে আইনা গুম খুন করি। মানে এই অর্গানাইজেশনটার মধ্যে এমন ভাবে করাপ্টেড করছে, এবং এটাকে সিধা করে দাঁড়ানো, এবং এইটাই হচ্ছে রয়ের এবং ইন্ডিয়ার সফলতা। এবং যত দিন যাবে ইন্ডিয়ার সফলতার লেভেল তত বাড়তে থাকবে, এবং আমাদের জয়ের পরিমাণ কমতে থাকবে। সো ইট ইজ দ্য রাইট টাইম। আমাদের সেনাবাহিনীতে যারা আছে তাদের স্ট্রং ভাবে দাঁড়াইতে হবে। আপনাদের যে নেতৃত্ব যারা আছে, আমি এটা ক্লিয়ারলি বলতে পারি, জেনারেল শফিউদ্দিন স্যার আমার কমান্ডার ছিলেন, আমাকে নিজে বলছেন যে ভারতের ইয়া ছাড়া তো আমরা চলতে পারবো না, যখন উনি কমান্ডার ছিলেন। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে উনি মানে ভারতের একজন আজ্ঞাবহ লোক। এবং এখন এটা ক্লিয়ার যে মহিলাদের উপর যতজন সেনাপ্রধান হয়েছে সবকিছু, জেনারেল আইকিবি আপনি নিজেই বললেন, উনি একটা পাওয়ার প্ল্যান নিয়েছেন সরকারের কাছ থেকে। জেনারেল আজিজ এত কাজ করেছেন ইয়ার জন্য, কিন্তু উনিও তো পাওয়ার প্ল্যান পান নাই। তাহলে উনি কি দিয়েছেন? এখন আপনি কি মনে করেন যে পরবর্তী নেতৃত্বগুলো তাদের স্বমহিমায় ফিরে আসতে পারবে, তাদের ইউনিফর্মের মর্যাদা বুঝবে, তাদের শপথের মর্যাদা বুঝবে? এটা আপনি মনে করেন? এই তরিকা আপনি বলতেছেন যে আইকেবি, জেনারেল শফি, জেনারেল আজিজ, তারা যেই ধারা রেখে যাচ্ছেন সামনে, এর বাইরে কি কেউ বেরিয়ে আসতে পারবে মনে করেন? আমি মনে করি এখনো তো বিদেশে ইউএন পিসিকিউ মিশনে তারা ভালো কাজ করতেছে, এটা হচ্ছে নেতৃত্বের উপরে। এই যে মনে করেন আজকে যে আরেকটা টক শোতে আমি জেনারেল ফজলুর রহমানের সাথে কথা বললাম, এই যে রুমারির পদুয়ার ইয়ার যে সিচুয়েশনটা ছিল, এটা কিন্তু জেনারেল যখন ডিজি ছিলেন উনি আইন পড়া দেখছেন, ওনার সরকার কাছে ডিসকাস করার দরকার নাই। এটা বাংলাদেশি টেরিটরি দখল করে আসছে, উনি নিজে 200 ট্রুপস পাঠাইছে, গিয়ে ঘেরাও করে ওটা ইয়া করে ফেলছে। সেম জিনিস মনে করেন আমাদের একটা ছোট উদাহরণ দিই, মানে আমি যখন সিও ছিলাম, তো শরীরের মধ্যে তো অনেক ডিসিপ্লিন কেসেস থাকে, তো একটা এরকম ডিসিপ্লিন কেসে আমি তাকে চার্জশিট করার নিয়ে আসছি। তা আমার বস যে জেনারেল শফিক, পরবর্তীতে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে রিটায়ার করছে, শফিক স্যার আমাকে ফোন করলো, তোমার এই সৈনিকটা এই, তা আমি বুঝে ফেলছি উনি রিকোয়েস্ট করতেছে। আমি বললাম স্যার এখানে একটা জিনিস বলি, এই সৈনিক যে কাজটা করছে, এর আগে 3 সৈনিক এই কাজটা করছে, এই 3 জনকে আমি এই পানিশমেন্ট দিচ্ছি, একে যদি না দেই ইট উইল হ্যাভ এ ডিসপ্যারিটি ইন মাই কমান্ড। উনি স্মার্ট লোক,
দেখেন ইউনিট ডিসিপ্লিনের ক্ষেত্রে সিও দায়ী, ব্রিগেড কমান্ডার সিনিয়র ক্যান অ্যাডভাইস বাট ক্যানট ফোর্স মি, ল ইন মাই সাইড। সো উনি বুঝে ফেলছে যে আমি যে ডিসিশন নিছি ওটা বাইরে যাবো না, উনি সাথে মোস্তাফিজ বেস্ট অফ লাক, তুমি যেভাবে চালাইতেছো